বাংলা ক্লাসে আমরা আজকে একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ডিসকাস করবো। আপনারা বলেছিলেন যে স্যার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে ক্লাস চাই। তো আজকের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সেটা কোন ইয়ারের কোয়েশ্চেন পেপার আপনারা দেখতে পাবেন, এবং এটা হচ্ছে পেপার 2 এর একটা কোয়েশ্চেন পেপার, পেপার 2। তো এই পেপার 2 এর কোয়েশ্চেন পেপার আজকে আমি ডিসকাস করবো এখানে। আর যে সকল প্যাডাগজিগুলো এসেছিল সেগুলি আমরা এবার দেখার চেষ্টা করবো এবং কারেক্ট আনসার কী হয় একটু আমরা দেখবো। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমরা যত বেশি ভালো করে প্র্যাকটিস করবো তত কিন্তু আমরা একটা ভালো নম্বর আমরা গেইন করতে পারি পরীক্ষায়। তাই আমরা প্রিভিয়াস 13 বছরের প্রশ্ন আমরা সলভ করতে চলেছি প্রতিদিন একটি করে। অলরেডি আমাদের ক্লাস রেগুলার চলছে, আপনারা দেখে না থাকলে প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নিন, প্লেলিস্ট দেওয়া আছে, ঠিক আছে। তো চলুন আপনারা আমাদের সঙ্গে সঙ্গে আপনারাও মানে জিনিসগুলো প্র্যাকটিস করতে থাকুন, এবং কারেক্ট আনসার কী হয় সেটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে আমাদের করবেন না। তো দেখুন আজকের যেটা প্রশ্ন, প্রথম প্রশ্ন 106 কি বলেছে দেখি। পড়ার সময় একত্রীকরণ দক্ষতা মানে গ্যাদার স্কিল হচ্ছে। পড়ার সময় যে গ্যাদার স্কিল এটা কি? নোট নেওয়া, বিশ্লেষণ করা, রহস্য উন্মোচন করা, নোট তৈরি করা। কোনটা হবে কারেক্ট আনসার? ঠিক আছে, এই ক্ষেত্রে কোনটা কারেক্ট আনসার? এবার দেখুন গ্যাদার স্কিল হবে কোনটা কারেক্ট আনসার। গ্যাদার স্কিল এটা একটু দেখে নেন। একত্রীকরণ দক্ষতা মানে সবগুলাকে একসঙ্গে মিলানো। পড়ার সময় একত্রীকরণ দক্ষতা মানে সবগুলাকে আমরা একসঙ্গে যখন কম্বাইন করি, ঠিক আছে। গ্যাদার মানে কম্বাইন করা। তো কম্বাইন করা যেমন নোট নেওয়া, এখানে কারেক্ট আনসার কী হবে একটু বলুন তো, কারেক্ট আনসার কী হতে পারে? তো নোট নেওয়া মানে নোট টেকিং। নোট নেওয়া, নোট টেকিং মানে কি? যে একটা জিনিস দেখে দেখে ডাইরেক্ট কপি পেস্ট করা। তো কপি পেস্ট করা হয় না, পাজল আউট সেটা কোনো কথা না। বিশ্লেষণ করা, এখানে গ্যাদার স্কিলের সঙ্গে বিশ্লেষণের কোনো কথা নেই। কারেক্ট অ্যান্সার নোট মেকিং। তো সবসময় মনে রাখবেন নোট মেকিংটা হবে পজিটিভ ওয়ার্ড, আর নোট টেকিংটা হবে কি নেগেটিভ ওয়ার্ড। নোট নেওয়া মানে হচ্ছে একদম দেখে দেখে আমি বোর্ডে কিছু একটা লিখে দিলাম, বা দেখে দেখে ডাইরেক্ট কপি পেস্ট করা, দ্যাট ইজ কল্ড নোট নেওয়া, এটা নেগেটিভ ওয়ার্ড। আর নোট তৈরি করা মানে ওভারঅল আমি জিনিসটাকে বুঝিয়ে দিলাম, জিনিসটা বুঝার পর আপনি নতুন করে যখন আপনি নিজে থেকেই একটা জিনিস এই নোটটা যখন তৈরি করবেন, দ্যাট ইজ কল্ড নোট তৈরি করা বা নোট মেকিং। তো নোট মেকিং হচ্ছে এই ক্ষেত্রে মোস্ট পজিটিভ ওয়ার্ড হবে, এটা হবে কারেক্ট আনসার। আর নোট নেওয়া, নোট টেকিং হবে আমাদের নেগেটিভ ওয়ার্ড, সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 4। তারপর দেখি 107 প্রশ্নে কি বলেছে দেখি। প্রশ্ন একটু দীর্ঘ রয়েছে, তাই আমরা দুটা প্রথমে প্রশ্নগুলো একটু আমরা স্প্লিট করে করে পড়ে নিই। শ্রবণ কথন দক্ষতা মূল্যায়নের ক্লাসে অনুষ্ঠিত এই কথোপকথন লক্ষ্য করুন। একটা দক্ষতা মূল্যায়ন চলছে, এই দক্ষতা মূল্যায়ন কিসের দক্ষতা মূল্যায়ন? এটা হচ্ছে শ্রবণ কথন মূল্যায়ন। তো শ্রবণ কথন দক্ষতা মূল্যায়নের ক্লাসে অনুষ্ঠিত একটা কথোপকথন আমরা লক্ষ্য করব। দুজন শিক্ষার্থীকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? শিক্ষক প্রশ্ন করছেন, এবার শিক্ষকের প্রশ্নগুলো আমরা দেখি। শিক্ষকের প্রশ্ন দেখি তো, তোমরা নিজেদের মধ্যে যার যার প্রিয় খেলা নিয়ে কথা বলো। শিক্ষক প্রশ্ন করলেন যে তোমরা নিজেদের মধ্যে যার যার প্রিয় খেলা নিয়ে কথা বলো। প্রথম শিক্ষার্থী বলল, কেন আমরা আমাদের প্রিয় খেলা নিয়ে আলোচনা করতে পারি না? দ্বিতীয় শিক্ষার্থী বলল, ঠিক আছে, আমি কি ওর সঙ্গে কবাডি নিয়ে কথা বলতে পারি? এখানে দেখুন, এখানে প্রশ্ন ছিল তোমরা নিজেদের মধ্যে যার যার কথা নিয়ে প্রিয় খেলা নিয়ে কথা বলো। উত্তর দুইটা এলো। প্রথম শিক্ষার্থী বলল, কেন স্যার, আমরা কি আমাদের প্রিয় খেলা নিয়ে আলোচনা করতে পারি না? দ্বিতীয় শিক্ষার্থী বলল, ঠিক আছে স্যার, আমি কি ওর সঙ্গে কবাডি নিয়ে কথা বলতে পারি? এখানে দেখুন যেটা অভিমতের মতে দ্বিতীয় শিক্ষার্থী ঠিক, প্রথম শিক্ষার্থী ঠিক মতো তার কথা যথাযথ প্রকাশ করতে পারেনি। প্রথম শিক্ষার্থী ঠিক, দ্বিতীয় শিক্ষার্থীর প্রতিক্রিয়া ভুল। প্রথম এবং দ্বিতীয় শিক্ষার্থী দুজনেই প্রতিক্রিয়া ভুল। প্রথম দ্বিতীয় দুজনের শিক্ষার্থী প্রতিক্রিয়াই ঠিক। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার কি হবে? এটা কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার 1 কারেক্ট, কারণ দ্বিতীয় শিক্ষার্থী বলেছে ঠিক আছে স্যার, আমি কি ওর সঙ্গে কবাডি নিয়ে কথা বলতে পারি, এটা 100% দ্বিতীয় শিক্ষার্থী ঠিক। আর প্রথম শিক্ষার্থী বলেছে কেন আমরা আমাদের প্রিয় খেলা নিয়ে আলোচনা করতে পারি না, অর্থাৎ সে তার ঠিকভাবে সে মানে যা বলতে চাইছে সেটাকে প্রকাশ করতে পারছে না, সেটা সে অন্য মিনিংয়ে, অর্থাৎ এখানে শিক্ষককে চার্জ করা বোঝাচ্ছে, শিক্ষককে সে চার্জ করছে, আমি কি পারি না কথা বলতে। তো এই ধরনের মানে শিক্ষার্থীরা করা উচিত নয়। সুতরাং এই ক্ষেত্রে এটা ঠিক বলেছে, কিন্তু তার মিনিংটা যথোপযথ প্রকাশ করতে পারেনি, বা তার এক্সপ্রেসিভ ডেভেলপমেন্ট বা প্রকাশমূলক দক্ষতা এখানে বিকাশ হয়নি।
তারপর দেখুন 108 নম্বর প্রশ্ন কি বলেছে, কোশ্চেন নাম্বার 108। গবেষণা অনুযায়ী পঠনের ব্যাপারে প্রাক বিদ্যালয় স্তরে শিশুদের সম্ভাব্য সাফল্যের জন্য প্রয়োজনীয় এককভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ গৃহভিত্তিক কার্য কোনটি? গবেষণা অনুসারে আমরা যদি গবেষণার দিক দিয়ে যদি বিচার করি, তো সেই গবেষণা অনুযায়ী পঠনের ব্যাপারে অর্থাৎ রিডিং এর ব্যাপারে প্রাক বিদ্যালয় স্তরে মানে কি স্কুল লেভেলে শিশুদের যে সম্ভাব্য সাফল্যের জন্য মানে একটাই শেষ, আমরা প্রাক বিদ্যালয় স্তরে বা প্রাক প্রাথমিক স্তরে আমরা শিশুদের হোম বেসড অ্যাক্টিভিটি কোনটা দিলে সবচেয়ে বেশি ভালো হয়? শিশুদের ছড়া মুখস্থ করা, পারিবারিক স্কুল সম্বন্ধে আলোচনা করা, মা বাবার শিশুকে বিভিন্ন পাঠ পড়ে শোনানো, মা বাবার শিশুকে বর্ণমালা শেখানো। এখানে দেখুন মুখস্থ করা, এটা আমরা সঙ্গে সঙ্গে আমরা কেটে দিলাম, কারণ মুখস্থ করা আমাদের সম্ভব না। মা বাবা শিশুকে বর্ণমালা শেখাচ্ছে, শুধু বর্ণমালা দিয়ে এখন কোনো কিছু হয় না, ঠিক আছে। আর পরিবারের স্কুল সম্পর্কে আলোচনা করা, স্কুল সম্বন্ধে আলোচনা করলে তেমন হবে না। কারেক্ট আনসার হবে এখানে অপশন নম্বর 108, কারেক্ট আনসার অপশন নম্বর 3 হবে। মা বাবার শিশুকে বিভিন্ন পাঠ পড়ে শোনানো, অর্থাৎ বিভিন্ন মজার গল্পগুলা শিশুদেরকে যদি পাঠ করে শোনানো হয়, তবে সে জিনিসটা খুব ভালো করে বুঝতে পারবে, অর্থাৎ সে রিডিংটা খুব ভালো করে তার সাকসেস হবে। এইভাবে আমরা হোম বেসড অ্যাক্টিভিটি করতে পারি। তারপরের দিন যদি শিশুটা আসে, তাহলে কাল তুমি ঘরে কি পড়েছিলে বা কি শুনলে, কি বুঝলে, এই ধরনের যদি বলি, তাহলে সে অবশ্যই উত্তর দিতে পারবে বলে বিশ্বাস। তারপর দেখে নেওয়া যাক 109। সরব পাঠের সময় কোনো শিক্ষার্থী যদি মুদ্রিত একটি শব্দের জায়গায় সমার্থক অন্য কোনো শব্দ বলে, তখন শিক্ষকের সবচেয়ে উপযুক্ত প্রতিক্রিয়া কি হবে? সরব পাঠ, ধরে নিন একটা ছাত্র লাউড রিডিং করছে, ঠিক আছে। তো সেই লাউড রিডিং করার সময় একটি শিক্ষার্থী মুদ্রিত একটা শব্দ আছে, সে মুদ্রিত একটা শব্দের জায়গায় ওই শব্দটা না বলে ওই শব্দের সমার্থক একটা শব্দ সে বলল। এই ক্ষেত্রে শিক্ষক এই ক্ষেত্রে কী করবেন? শিক্ষার্থীকে থামিয়ে মুদ্রিত শব্দটি আবার বলতে বলা, শিক্ষার্থীকে না থামিয়ে তার পড়াটাকে চলতে দেওয়া, শিক্ষকের উচ্চারণ করে মুদ্রিত শব্দটি বলে দেওয়া, মুদ্রিত এবং শিক্ষার্থী কথিত দুটো শব্দই লিখে দিয়ে শিক্ষার্থীকে তার মধ্য থেকে মুদ্রিত শব্দ কোনটা দেখাতে বলা। তো এই ক্ষেত্রে সহজ ভাষায় বা সিম্পল কারেক্ট আনসার কোনটা হবে? আপনাদের মাথায় কি চলছে ভাই, দেখি তো কারেক্ট আনসার আপনারা কি দিচ্ছেন। 109 কারেক্ট আনসার কি হতে পারে? একটু ভাবুন তো কারেক্ট আনসার কি হতে পারে। এটা কারেক্ট আনসার হবে, যেহেতু সে 1 নম্বর ভুল বলেনি, তাই তাকে তার পড়াটা চালিয়ে দিতে হবে। সে পড়াটা যাতে সে চালিয়ে যেতে পারে সেই প্রচেষ্টা করতে হবে। তারপর আর সে যদি ভুল বলতো, তাহলে কিন্তু তাকে আমরা থামাতে পারতাম না বা আটকাতে পারতাম না। যদি ভুল বলতো, তাহলেও কিন্তু সে পড়াটাকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারে, এই ধরনের প্রচেষ্টা কোনো অবস্থাতেই তাকে থামানো যাবে না। তার মানে এখানে অপশন নম্বর 2 হবে রাইট আনসার। শিক্ষার্থীকে না থামিয়ে তার পড়া চলতে দেওয়া হবে, এক্ষেত্রে কারেক্ট আনসার। পূর্ব পরিচিত কোন শৈলী অর্থাৎ প্রি এক্সিস্টিং স্টাইল তার অনুকরণের বিপরীতে অবস্থিত কোনো মৌলিক শৈলীকে লিখিত রচনা হচ্ছে। পূর্ব পরিচিত একটা শৈলীর অনুকরণের বিপরীত, অর্থাৎ একটা জিনিস পূর্ব প্রি এক্সিস্টিং স্টাইল মানে আগের একটা স্টাইল তার কাছে আছে, জানা আছে, ওইটা সে জানে, তার পরবর্তীতে তার বিপরীতে সে অন্য কিছু নতুন কিছু একটা তৈরি করতে চাচ্ছে। অরিজিনাল স্টাইল যা আছে তার বিপরীত দিকে সে অন্য একটা কিছু বানাতে চাইছে নতুন করে, সেটাকে আমরা কি বলবো? কাল্পনিক রচনা, সংলাপ নাটকের জন্য রচনা, সৃজনধর্মী রচনা নাকি পত্র রচনা। 110। একটা জিনিস সে দেখেছে, তার অনুকরণ করে সে আরেকটা জিনিস নতুন করে একটু ব্যতিক্রমীভাবে সে বানানোর চেষ্টা করছে অরিজিনাল স্টাইলে। তার মানে এটা তার সৃজনধর্মী প্রতিক্রিয়া বা রচনা, অর্থাৎ ক্রিয়েটিভ স্কিল। সে কিছু একটা নতুন করে তৈরি করতে চাচ্ছে, তার মানে ক্রিয়েটিভিটি। তারপর দেখুন, শিক্ষার ক্ষেত্রে কোনটি উচ্চতর চিন্তা শক্তির অন্তর্গত? হাইয়ার অর্ডার থিঙ্কিং এর অন্তর্গত কোনটা? মুখস্থ করা, অর্থবোধ, মূল্য নির্ধারণ নাকি প্রয়োগ। 111।
উচ্চতর হাইয়ার অর্ডার থিঙ্কিং। দেখুন মুখস্থ করা তো কোনোভাবেই সম্ভব না, আর আন্ডারস্ট্যান্ডিং বা অর্থবোধকে আমরা হাইয়ার অর্ডার থিঙ্কিং বলতে পারি না। কেন বলতে পারি না? কারণ আমাদের কোনো কিছু স্বাভাবিক কিছু একটা দেখতে গেলেও কিন্তু আমাদের আন্ডারস্ট্যান্ডিং হতে হবে। অ্যাপ্লিকেশন আমরা সবসময় ব্যবহার করে থাকি, সুতরাং মূল্য নির্ধারণ বা মূল্যাঙ্কন করতে গেলে আমাদের কিন্তু হাইয়ার অর্ডার থিঙ্কিংয়ের প্রয়োজন আছে। আমি কি করে একটা শিশুকে মূল্যাঙ্কন করব, মূল্যায়নের মধ্যে কী কী জিনিস থাকবে, কিভাবে থাকবে, পুরো একদম মানে জিনিসটা পুরো আপনার মানে জানা থাকতে লাগবে। দ্যাট ইজ কল হাইয়ার অর্ডার থিঙ্কিংয়ের অন্তর্গত রয়েছে এখানে মূল্য নির্ধারণ, মূল্যাঙ্কন বা এভালুয়েশন। তো এই কোয়েশ্চেন পেপারটা হচ্ছে জুলাই 2013 পেপার 2, ঠিক আছে, জুলাই 2013 পেপার 2। তো আমরা 2012 থেকে 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 এই সবগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বাংলার আমাদের কাছে রয়েছে। যদি আপনারা চান তো ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়া সবগুলো ক্লাসের মাধ্যমে আমরা এইভাবে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সুতরাং যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন পরবর্তী দিনের ক্লাস পদ্ধতি পেতে। আচ্ছা, একটি ভাষার বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠী সেই ভাষার ভিন্ন ভিন্ন রূপ তাদের কথাবার্তায় ব্যবহার করে। কোনো ভাষার এই আঞ্চলিক রূপবৈচিত্র্যকে কী বলা হয়? একটি ভাষার বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠী আছে। একটা ভাষার কি আছে? বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠী আছে। আঞ্চলিক গোষ্ঠী মানে আঞ্চলিক ভাষা, ঠিক আছে, আঞ্চলিক ভাষা। তো এই আঞ্চলিক ভাষা গোষ্ঠীর তাদের বিভিন্ন রূপ আছে, আঞ্চলিক রূপ তাদের কথাবার্তায় ব্যবহার করে। যেমন আমরা কিন্তু বাংলা বলে থাকি, কিন্তু বাংলা আমরা সবাই কিন্তু বাংলা ভাষায় কথা বলি, সবাই আমরা বাঙালি বা বাংলা এক কথা যদি বলি, কিন্তু বাংলার মধ্যে কিন্তু সাব পার্ট আছে। অনেকে বাংলাকে একটু সিলেটি এক ধরনের ভাষা আছে, এই ধরনের কথা বলে, ঠিক আছে, আমি নিজেও মধ্যে মধ্যে অনেক সময় বলে ফেলি, তাই তো। তারপর আরেক ধরনের আছে কলকাতার, তো এদের বরেরি, রাঢ়ী, কামরূপী, ঝাড়খণ্ডী, এই ধরনের বিভিন্ন অঞ্চল বিশেষে বিভিন্ন বিভিন্ন ধরনের আমাদের কি রয়েছে? ভাষা রয়েছে। তো এই যে ভাষাগুলা বলে, এইগুলাকে অঞ্চল বিশেষে যে বিভিন্ন ভাষাগুলা বলা হয়, এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় উপভাষা বা ডাইলেক্ট, ঠিক আছে, এদেরকে বলা হয় উপভাষা। অঞ্চল বিশেষে বিশেষ ভাষাকে বলা হয়, অর্থাৎ কোনো অঞ্চল বিশেষে একটি ভাষা যদি ব্যবহৃত হয় সেই ভাষাটা হচ্ছে কি? উপভাষা। শিক্ষাক্ষেত্রে কোন মাধ্যমটির অবদান সবচেয়ে বেশি? শিক্ষার ক্ষেত্রে নিচের কোন মাধ্যমটির অবদান সবচেয়ে বেশি? দূরদর্শন, রেডিও, প্রক্ষেপিত মাধ্যম, নমুনা লেখচিত্র, ক্ষেত্র অনুসন্ধান বা ক্ষেত্র পরিদর্শন। এটা কোনটা হবে? কারেক্ট আনসার। শিক্ষাক্ষেত্রে কোন মাধ্যমটির অবদান সবচেয়ে বেশি? 113। কি হতে পারে কারেক্ট আনসার? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো কারেক্ট আনসার কি হতে পারে 113। তো এখানে দেখুন রেডিও, টেলিভিশন, প্রজেক্ট, স্পেসিমেন, চার্ট আর হলো ফিল্ড ট্রিপস। তো সব থেকে 100% কারেক্ট আনসার হবে ফিল্ড ট্রিপস বা ক্ষেত্র পরিদর্শন। আমি আজকে আমার শিশুকে কাজিরাঙ্গা রাষ্ট্রীয় উদ্যান সম্বন্ধে শেখাতে চাই, ঠিক আছে, তাকে আমি বললাম যে কাজিরাঙ্গা আসামের অমুক জেলায় অবস্থিত, কাজিরাঙ্গার দৈর্ঘ্য, তো কাজিরাঙ্গাকে ওই জিনিসগুলা পাওয়া যায়, কাজিরাঙ্গাতে ওই পাওয়া যায়, সেই পাওয়া যায়, তার জন্য বিখ্যাত, তার জন্য বিখ্যাত, এগুলো তাকে আমি মানে পাঠ্যপুস্তকের অন্তর্গত তাকে আমি শেখালাম। এবং একদিন যদি তাকে আমি ডাইরেক্ট কাজিরাঙ্গা যদি নিয়ে যাই, যদি দেখাই যে এই দেখো কাজিরাঙ্গা, এটা হচ্ছে কাজিরাঙ্গা, তো কোন জিনিসটা সে বেশি শিখবে? তার নিজের চোখে যা দেখেছে সেটা বেশি শিখবে, নাকি বইয়ে পড়ে আমি যেটা তাকে বোঝাচ্ছি এটা শিখবে? নিশ্চয়ই তার নিজের চোখে যা দেখেছে তাই খুব ভালো করে মানে শিখবে বা বুঝতে পারবে। সুতরাং এখানে ফিল্ড ট্রিপ হবে, এটা থেকে আমাদের কারেক্ট আনসার। ফিল্ড ট্রিপের মাধ্যমে ছাত্ররা খুব ভালো করে শিখতে পারে। এবার দেখুন 114 কি বলেছে, মজাদার প্রশ্ন ভাই, মজাদার প্রশ্ন 114। এটা কোনটা বলেছিলাম? এটা বলেছিলাম ফিল্ড ট্রিপস, ঠিক আছে। এবার দেখি 114 প্রশ্ন কারেক্ট আনসার কি হয়। সিনেমা, একটা সিনেমা হল রয়েছে, বা আমরা এবার সিনেমা হলে চলে এসেছি, সিনেমা দেখবো। কার কোন সিনেমা ভালো লাগে? জীবনে সিনেমা দেখেছে তো? কার কোন ফেভারিট সিনেমা রয়েছে কমেন্ট বক্সে দেখি তো ভাই, কার কোন সিনেমা ফেভারিট। একটি সিনেমা হলের ভিতরে বসে আছেন, আপনি একটা সিনেমা হলের ভিতরে বসে আছেন, সিনেমা শুরু হয়েছে, ওয়াও, একটু পরে লাইট অফ হবে, তাই তো? না ভাই, সেরকম কিছু না ভাই। দেখুন একটি সিনেমা হলের ভিতরে বসে আছেন, সিনেমা শুরু হচ্ছে, কিন্তু আপনার পিছনে
বসা এক ব্যক্তি তার মোবাইল ফোনে কথা বলতে শুরু করলো। আরে ভাই, এদিকে সিনেমা শুরু হয়েছে আর ওই ব্যক্তি অনর্গল আপনার পিছনে বসে কথা বলতেই যাচ্ছে, কথা বলে যাচ্ছে। আপনি চান যে লোকটি কথা বলা বন্ধ করুক, আপনার খুব বিরক্তি লাগছে, লোকটা যদি কথা বন্ধ না করে তাহলে মজা লাগছে না। কারণ এই সিনেমার মধ্যে কী কী চলছে না চলছে, কী কথাবার্তা হচ্ছে, কিছুটা ডিস্টার্ব ফিল হচ্ছে। আপনি কীভাবে তার লোকটাকে জানাবেন যে সে কথা যেন বন্ধ করে? এত চেঁচিয়ে কথা বলা বন্ধ করুন। আপনি লোকটাকে বলবেন যে এত চেঁচিয়ে কথা বলা বন্ধ করুন। 2 নম্বর হচ্ছে প্লিজ হলের ভিতরে মোবাইল ব্যবহার করবেন না। 3, আপনি কি অনুগ্রহ করে আপনার মোবাইল ফোন ব্যবহার বন্ধ রাখতে পারেন না? 4, আপনি নিশ্চয়ই আপনার মোবাইল ফোন ব্যবহার না করে থাকতে পারবেন। এখানে আমরা 4টা অপশনের মধ্যে আমরা কোন অপশনটাকে আমরা বেস্ট বেছে নেব এটা ভাবুন তো। প্রশ্নটা আরেকবার যদি জানি তাহলে প্রশ্ন দেখুন কি বলেছে। একজন ব্যক্তি সে কী করেছে, সিনেমা হলে গেছে, সিনেমা স্টার্ট হয়েছে। তো সিনেমা স্টার্ট হওয়ার পরেও সে দেখতে পেল যে তার পিছনে একজন ব্যক্তি বসে আছে, সে অনর্গল ফোনে কথা বলছে। কিন্তু তাতে করে আপনার খুব বিরক্তি লাগছে, আপনার মনে হচ্ছে যে এই ব্যক্তিটা জানে ফোনে কথা বলা বন্ধ করে। তো ব্যক্তিকে কী করে জানাবেন? আমরা সবসময় কী করি, প্রথমত আমরা তাকে রিকোয়েস্ট, যে কোনো ক্ষেত্রে প্রথমে আমরা রিকোয়েস্ট মোডে তাকে আমরা জানাই। তো রিকোয়েস্ট মোড একটাই আছে কি প্লিজ হলের ভিতরে মোবাইল ব্যবহার করবেন না, অপশন ওয়ান হবে কারেক্ট অ্যান্সার। এত চেঁচিয়ে কথা বলা বন্ধ করুন, অর্থাৎ তাকে আমরা আদেশ দিতে পারি না, মারামারি লেগে যাবে। আপনি কি অনুগ্রহ করে আপনার মোবাইলে ফোন ব্যবহার বন্ধ রাখতে পারেন না? মানে একটা খোঁচাতাড়া দিয়ে কথা হয়ে গেল, তাই না? সেরকম খোঁচাতাড়া দেবো না। আপনি নিশ্চয়ই এখানে মোবাইল ফোন ব্যবহার করেন আর থাকতে পারবেন, এটাও খোঁচাতাড়ার মতো কথা। সুতরাং এই ধরনের বলবো না, আমরা একদম সিম্পলিভাবে তাকে সহজ সরলভাবে আমরা বলবো প্লিজ দাদা হলের ভিতরে মোবাইলটা ব্যবহার করবেন না। তারপর দেখুন প্রত্যু উৎপাদক বা পার্সুয়েসিভ রচনা শ্রেণীর যেটা অন্তর্গত এটা কি? প্রত্যয় উৎপাদক রচনা শ্রেণীর অন্তর্গত কি? 115। এই প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে কর্ম মূল্যায়ন, সম্পাদকের প্রতি যে পত্র রচনা, এইগুলাকে বলা হয় পার্সুয়েসিভ রাইটিং। এটা জেনে রাখবেন। অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট অ্যান্সার। শিক্ষার্থীর অধিসংজ্ঞানাত্মক দক্ষতা অর্থাৎ মেটা কগনিটিভ যদি স্কিল থাকে তো ওই স্কিল বিকাশের জন্য সর্বোত্তম পন্থা কোনটি? একটা শিক্ষার্থীর মধ্যে অধিসংজ্ঞানাত্মক দক্ষতা অর্থাৎ মেটা কগনিটিভ স্কিল ডেভেলপমেন্ট করতে গেলে সবচেয়ে ভালো পন্থা কোনটি? মূল পাঠ পড়ানোর আগে পাঠ প্রবেশক হিসাবে শিক্ষার্থীদের কিছু সাধারণ প্রশ্ন দেওয়া, যে মূল পাঠটা পড়ানোর আগে তাকে এই পাঠের বিষয়ে একটা সামান্য প্রশ্ন ধরলেন। মূল পাঠটি বোঝার জন্য দরকারি নতুন বা অপরিচিত শব্দাবলী শিক্ষার্থীদের মুখস্থ করতে দেওয়া। পাঠ চলতে চলতে শিক্ষার্থীরা যাতে নিজেই ভালো করতে পারে, ভালো প্রশ্ন করতে পারে তার জন্য উৎসাহিত করা। শিক্ষার্থীরা যাতে একে অপরের বোধ পরীক্ষণের জন্য প্রশ্ন করতে পারে তার সুযোগ করে দেওয়া। তো এখানে কারেক্ট আনসার কী হবে? যদি একটা ছাত্রকে যদি আমরা তার মেটা কগনিটিভ ডেভেলপমেন্ট মানে বাড়াতে চাই তো এখানে সবচেয়ে হাইয়েস্ট বা সর্বোত্তম পন্থা কোনটি হবে? কারেক্ট আনসার আমাকে বলতে হবে 116। তো মেটা কগনিটিভ বলতে গেলে অর্থাৎ শিক্ষার্থীরা যাতে যে শিক্ষার্থী ভালো প্রশ্ন করতে পারে অর্থাৎ সে ভালো কিছু বুঝতে পারছে। যে শিক্ষার্থী বেশি প্রশ্ন করবে ধরে নেবেন সে কিছু না কিছু একটা আপনার কাছ থেকে সে বুঝতে পারছে। তো অর্থাৎ এখানে তাকে পাঠ চলতে চলতে শিক্ষার্থীরা যাতে নিজেই ভালো প্রশ্ন করতে পারে তার জন্য উৎসাহিত করা, অর্থাৎ অপশন নাম্বার 3 এটাতে হবে কারেক্ট আনসার। তারপর দেখি বিষয় বাক্য বা টপিক সেন্টেন্স বলতে বোঝায় সেরকম বাক্য যেটা অঙ্কিত হয়। একটাই হচ্ছে কি টপিক সেন্টেন্স বলতে কি? তো টপিক সেন্টেন্স মানে বা বিষয় বাক্য বা টপিক সেন্টেন্স বলতে কি? প্রবন্ধের মূল ভাব, কোনো কবিতা বা প্রবন্ধের শিরোনাম, কোনো অনুচ্ছেদের মূল ভাব, নাকি কোনো প্রবন্ধ অথবা দলিলের উপর শিরোনাম। 117 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার কী হবে এটা জেনে রাখবেন। বিষয় বাক্য বা টপিক সেন্টেন্স বলতে আমরা বুঝি কোনো অনুচ্ছেদের মূল ভাবকে বোঝানো হয়। কোনো একটা অনুচ্ছেদের মূল ভাবকে টপিক সেন্টেন্স বা বিষয় বাক্য, অর্থাৎ এক কথায় যে আপনি যে কী মানে কোন প্রসঙ্গ নিয়ে কথা বলছেন, প্রসঙ্গ আপনি যে কথা বলছেন কোন প্রসঙ্গ নিয়ে কথা বলছি বা কী বিষয়ে কথা বলছেন, নেই যে কোনো একটা বিষয় থাকবে। তো বিষয়টা যদি অনুচ্ছেদ পড়ি তাহলে বিষয়টা বুঝবো, তার মানে অনুচ্ছেদের মূল ভাব দাঁড়াবে। অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। 118 নম্বর প্রশ্ন দেখি।
পৃথিবীকে ভালোবাসার জন্য, একটা শান্তিপূর্ণ ভবিষ্যৎ কল্পনা করার জন্য, শিক্ষার্থীদের প্রউৎসাহিত করার উদ্দেশ্যে, শিক্ষার্থীদের প্রতি সংবেদনশীল হয়ে, শিক্ষার্থীদের অপরের প্রতি সংবেদনশীল হতে সাহায্য করার উদ্দেশ্যে যে শিক্ষা তাকে কি বলে? ওয়াও, দেখুন কত লম্বা একটা প্রশ্ন দিয়েছে। দেখি, পৃথিবীকে ভালোবাসার জন্য, একটা শান্তিপূর্ণ ভবিষ্যৎ কল্পনা করার জন্য, শিক্ষার্থীদের যে উদ্দেশ্য, শিক্ষার্থীদের যে উৎসাহিত করার যে উদ্দেশ্যে যে সংবেদনশীল হতে সাহায্য করে যে শিক্ষা, এই শিক্ষাকে কী বলা হয়? 118। তো এটা কারেক্ট অ্যান্সার হবে মূল্যবোধ শিক্ষা বা ভ্যালু এডুকেশন। মাথায় রাখবেন, দূর শিক্ষা, ডিস্টেন্স এডুকেশন, একাডেমিক শিক্ষা, ভোকেশনাল এডুকেশন এই ধরনের কোনো কিছু না। কারেক্ট অ্যান্সার মূল্যবোধ শিক্ষা। অর্থাৎ পৃথিবীকে ভালোবাসতে গেলে কি করতে হবে? আমাদের সেই মানবিক দিক দিয়ে আমাদের মূল্যবোধ শিক্ষাকে জাগ্রত করে তুলতে হবে। আমাদের মধ্যে যদি ভ্যালু এডুকেশন থাকে, তখন আমরা পৃথিবীকে ভালোবাসতে পারবো, সমাজকে ভালোবাসতে পারবো, আমাদের ভবিষ্যৎ কী করে ভালো হবে সেটা নিজেরাও কিছুটা হলে অনুমান করতে পারবো। তাই সেই সময় শিক্ষার্থীদের সংবেদনশীল হতে সাহায্য করবে তার মূল্যবোধ শিক্ষা বা ভ্যালু এডুকেশন। তারপর দেখুন, কোনো অপরিচিত শব্দের মানে পাঠ্যবস্তুর অন্যান্য শব্দের সাহায্যে অনুমান করতে পারার দক্ষতাকে কী বলা হয়? কী বলেছে প্রশ্ন দেখি। কোনো একটা অপরিচিত শব্দ, আমি একটা পার্ট পড়ছি, ধরে নিন আমি এই পয়েন্টটা, আমি এই সম্পূর্ণ এই যে 3টা লাইন আমি পড়ছি, এই লাইন পড়তে পড়তে আমি হঠাৎ এই একটা শব্দ পাইলাম। তো এই শব্দের আমি অর্থ বুঝলাম না, কিন্তু এই লাইনগুলো পড়ে আমি মোটামুটি এটা অনুমান করতে পারলাম যে এই শব্দের অর্থটা কি হতে পারে। অর্থাৎ অ্যাকুরেট অপশন না জানলেও, আনসারটা না জানলেও মোটামুটি আমি তার অর্থটা অনুমান করতে পারলাম। এই যে অনুমান করতে পারার যে দক্ষতা, এই দক্ষতাকে কি বলা হয়? শ্রবণ দক্ষতা, কথন দক্ষতা, পঠন দক্ষতা নাকি লিখন দক্ষতা? কোনো অপরিচিত শব্দের মানে পাঠ্যবস্তুর অন্যান্য শব্দের সাহায্যে অনুমান করতে পারার যে দক্ষতা, এই দক্ষতাকে কি বলা হবে? দেখুন আমি এখানে কি করছি, ক্লিয়ার হবেন, আমি এখানে পাঠটা পড়ছি, ঠিক আছে? পাঠটা পড়তে পড়তে আমি জিনিসটাকে বুঝতে পারছি, অর্থাৎ রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। সুতরাং এটা আমার রিডিং দক্ষতা বা পঠন স্কিল বা রিডিং দক্ষতা তখনই হয় যখন আমি একটা লাইন বা যে কোনো কিছু পড়ে যখন আমি জিনিসটাকে খুব ভালো করে বুঝতে পারি, তখন সেটা আমার রিডিং স্কিল বা পঠন দক্ষতা হিসাবে দাঁড়ায়। কেমন? নেক্সট দেখি 120। সংবাদপত্রে খুব মন দিয়ে আপনি যখন একটি বিজ্ঞাপন পড়েন, তখন আপনার সেই কথন নীতিটি কী হবে? সংবাদপত্রে খুব মন দিয়ে আপনি যখন একটি বিজ্ঞাপন পড়েন, একটা মাত্র বিজ্ঞাপন আপনি খুব মন দিয়ে সংবাদপত্রে পড়ছেন, এটা আপনার কী ধরনের পাঠ? ইন্টেনসিভ, স্কেলিং, এক্সটেন্ডেড নাকি স্কিলিং? সংবাদপত্রে দেখুন, একটি সম্পূর্ণ সংবাদপত্র পড়ছেন না, একটি মাত্র বিজ্ঞাপন পড়ছেন, অর্থাৎ এই বিজ্ঞাপনের আপনার দরকার, আপনি খোঁজাচ্ছেন এই বিজ্ঞাপনটা কোথায় রয়েছে, আপনি খুঁজে জিনিসটাকে খুব ভালো করে পড়ার চেষ্টা করছেন। অর্থাৎ আপনি এখানে কী করছেন? খুঁটিয়ে পড়া বা স্ক্যানিং ইজ দ্য রাইট আনসার। আপনি এখানে স্ক্যানিং করছেন যে এই জিনিসটা কোথায় রয়েছে, আমার যে বিজ্ঞাপনটা, এই বিজ্ঞাপনটা কোথায় রয়েছে, এটা তো আমার প্রয়োজন আছে। সুতরাং আপনি কী করছেন? এখানে বিজ্ঞাপনটা খুঁজছেন, ঠিক আছে? কেমন? এই ছিল 15টা প্রশ্ন ল্যাঙ্গুয়েজ 1-এর। এবার আমরা ল্যাঙ্গুয়েজ 2 আরও 15টা প্রশ্ন দেখে নেব। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন। তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনগুলো পেপার 1, পেপার 2, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 যাই হোক না কেন, সেগুলো দেখার আপনাদের প্রয়োজন নেই। আপনারা শুধু কারেক্ট আনসার কী হতে পারে সেটা একটু ভালো করে দেখে যদি দিতে পারেন, তাহলেই আপনাদের একটা ভালো ফল আশা করতে পারেন। কারণ পেপার 1, পেপার 2, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 সিলেবাস একদম প্রায় সেম থাকে। তো আজকে আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন সলভ করতে চলেছি। আজকে আমরা 2013-এর পেপার সলভ করছি। 2013-এর যে জুলাই মাসে অনুষ্ঠিত হয়ে যাওয়ার টেট, এই টেটের কোয়েশ্চন সলভ করছি। 12, 13, 14, 15 এগুলো সবগুলো সলভ করছি, দেখতে পাচ্ছেন। তো চলুন এবারে আমরা প্রশ্ন শুরু করি। আরেকটা, একজন প্রাথমিক শিক্ষক তার শিক্ষার্থীদের শ্রবণ দক্ষতাকে সবচেয়ে ভালোভাবে বিকশিত করে তুলতে পারেন কীভাবে? একজন প্রাথমিক শিক্ষক তার শিক্ষার্থীদের যে শ্রবণ দক্ষতা মানে লিসেনিং স্কিল, ছাত্রটা খুব মনোযোগ সহকারে শুনবে, ঠিক আছে? তার জন্য শিক্ষক কী করতে পারেন? প্রতিদিন নিয়ম করে শিক্ষার্থীদের নির্দিষ্ট কিছু না কিছু শোনার কাজে অভ্যস্ত করে রাখেন। যে প্রতিদিন তোমাকে কিছু না কিছু একটা জিনিস শুনতে হবে। আচ্ছা, আপাতত থাক, হতেও পারে আনসার। বাকি অপশনগুলো দেখি।
136 বলতে বলতে হঠাৎ থেমে শিক্ষার্থীকে এই কথা জিজ্ঞাসা করে যে এইমাত্র শিক্ষক কি বলেছেন। না, সেটা কোনো কথা না, সেটা পাঠের সময় বলা যাবে, সেটা সবসময় বলা যাবে না। শিক্ষার্থীরা যখন নিজেদের মধ্যে কথা বলে তখন তাদের শ্রবণ আচরণ লক্ষ্য করে সেই আচরণকে ব্যবহার করে। তারা শ্রবণ করবে, অর্থাৎ নিজের মধ্যে কথা হবে, ভুলভাল কথা বলতে পারে। বারবার শিক্ষার্থীদের একথা মনে করিয়ে দেয় যে তারা যা শুনে তা নিয়ে, অর্থাৎ বারবার মনে করিয়ে আমরা দিই না, রট্টা লাগাই না। তো এখানে দেখুন কারেক্ট আনসার হচ্ছে প্রতিদিন নিয়ম করে শিক্ষার্থীদের কোনো না কিছু শেখার কাজে আমরা অভ্যস্ত করতে হবে, অর্থাৎ তাকে একটা অ্যাক্টিভিটিসের মধ্যে জড়াতে হবে। প্রতিদিন তাকে একটা অ্যাক্টিভিটিস করাতে হবে যে অ্যাক্টিভিটিসে কী থাকে, শ্রবণ দক্ষতা থাকে। প্রতিদিন যদি তার একটা অভ্যাস তৈরি হয়ে যায় শোনার, তাহলে সে অটোমেটিক্যালি সে অভ্যাসে পরিণত হয়ে যাবে এবং পরবর্তী সময়ে জিনিসটা খুব ভালো করে শুনবে। তারপর 137 একটি ক্লাসে, কারেক্ট অ্যান্সার কী হয় কমেন্ট বক্সে জানাবেন আপনারা। একটি ক্লাসে বিভিন্ন ভাষাভাষী শিক্ষার্থী রয়েছে। একটা ক্লাসে বিভিন্ন ভাষাভাষী শিক্ষার্থী রয়েছে। তাদের ভাষা শেখানোর সময় শিক্ষিকা তার ভাষিক বা বাচনিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে অঙ্গ সঞ্চালনকেও যুক্ত করেন। ব্যাপারটা একটু বুঝি আমরা। একটি ক্লাসে একটি বিভিন্ন ভাষাভাষী শিক্ষার্থী আছে, মানে একটা ক্লাসে বিভিন্ন ভাষার ছাত্র আছে। এখানে বেঙ্গলি ছাত্র আছে, অ্যাসামিজ ছাত্র আছে, মণিপুরি ছাত্র আছে, নেপালি ছাত্র আছে, গারো ছাত্র আছে, অর্থাৎ ভোজপুরি ছাত্র আছে, হিন্দি ছাত্র আছে, হিন্দিভাষী, অর্থাৎ সব ধরনের ছাত্রছাত্রী আমার একটা ক্লাসে আছে। তাদের ভাষা শেখানোর সময়, তাদের যখন আমি ভাষা শেখানোর সময় শিক্ষিকা কী করেন, তার ভাষিক বা বাচনিক যোগাযোগের মাধ্যমের সঙ্গে অঙ্গ সঞ্চালনকেও যুক্ত করেন। যেমন এটা হচ্ছে নাক, তো নাক বললে তিনি নাকে হাত দেন। এটা কান বলে তিনি কানে হাত দেন। এটা হচ্ছে চুল, চুল বলে তিনি ওনার চুলে হাত দেন। অর্থাৎ কি শরীরের অঙ্গ সঞ্চালনকেও তিনি যুক্ত করেন, অঙ্গভঙ্গির মাধ্যমে তিনি বোঝানোর বা শেখানোর চেষ্টা করেন। যেমন সরল বাক্যের দল শব্দগুলিকে দল বা সিলেবলে ভাগ করার জন্য হাততালি দেন। এক একটা শব্দগুলিকে তিনি যখন দলে দলে ভাগ করলেন, যেমন কাকাতুয়া, কা কা তুয়া, এভাবে তালে দিয়ে দিয়ে তিনি শেখালেন। ঠিক আছে, বা ভা সা, ক রিম, র হিম, রা মু, এই ধরনের তিনি দলে দলে ভাগ করলেন বা সিলেবলে ভাগ করে তিনি হাততালির মাধ্যমে তিনি শেখাবার চেষ্টা করেন ভাগ ভাগ করে। তো এই ধরনের উপস্থাপনা প্রধানত কোন দক্ষতার উপর আলোকপাত করে? এটা হচ্ছে ছন্দতাল, ব্যবহারিক প্রায়োগিকতা অর্থাৎ প্র্যাগমেটিক্স, ধ্বনিতাত্ত্বিক সচেতনতা ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস, বাক্য গঠনতত্ত্ব মানে সিনট্যাক্স। আমরা যে কনসেপ্টের ক্লাস দিয়েছিলাম এখানে কিন্তু এই সবগুলো জিনিস কিন্তু আমরা আলোচনা করেছি। যদি দেখে না থাকেন কনসেপ্টের ক্লাস অবশ্যই দেখে নেবেন। তাল, ছন্দ, ব্যবহারিকতা, ধ্বনিতাত্ত্বিক সচেতনতা এবং বাক্য গঠনতত্ত্ব। কোয়েশ্চন নাম্বার 137। তো এখানে দেখুন তিনি কি করছেন, তিনি সিলেবলে ভাগ করছেন এবং তিনি যখন তিনি ওই যে ভার্বেল, দেখুন ভার্বেল ইন্টারাকশন, বাচনিক, তিনি কথাবার্তা বলছেন, তাই না? কথাবার্তা বলছেন, তো কথাবার্তার মাধ্যমে তিনি শেখাবার চেষ্টা করছেন, ভার্বেল ইন্টারাকশন। অর্থাৎ এখানে কারেক্ট আনসার কী করছেন, তিনি ধ্বনিতাত্ত্বিক সচেতনতা, অর্থাৎ কোনটার কোন সাউন্ড এটা তিনি বোঝাবার চেষ্টা করছেন। উচ্চারণের দিকে বিশেষ ফোকাস দিচ্ছেন, ধ্বনির দিকে ফোকাস দিচ্ছেন। সুতরাং ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস হবে এই ক্ষেত্রে আমাদের কি কারেক্ট আনসার। অপরকে বুঝতে পারা এবং তার সঙ্গে কার্যকর রূপে যোগাযোগ স্থাপন করতে পারার ক্ষমতাকে কি বলা হয়? অপর একজনকে বুঝতে পারা এবং অপরের সঙ্গে তার সঙ্গে কার্যকর রূপে যোগাযোগ স্থাপন করতে পারার যে ক্ষমতা, এটা কি বলা হয়? স্থানিক বুদ্ধি, ভাষা বৈজ্ঞানিক বুদ্ধি, অন্তর্ব্যক্তিক বুদ্ধি নাকি ব্যক্তিগত বুদ্ধি? আমরা কোন বুদ্ধির মাধ্যমে আমরা অন্য একজনকে বুঝতে পারি এবং তার সঙ্গে কার্যকর রূপে ভালোভাবে যোগাযোগ স্থাপন করতে পারি? কোন বুদ্ধি থাকলে বা কোন ক্ষমতা থাকলে আমরা অপর একজনকে আমরা বুঝতে পারি এবং তার সঙ্গে কার্যকর রূপে যোগাযোগ স্থাপন করতে পারি? এটা হচ্ছে ইন্টারপার্সোনাল, জেনে রাখবেন। এটা হচ্ছে ইন্টারপার্সোনাল। ইন্টারপার্সোনাল মানে অন্যকে বুঝবো, অন্যকে জানবো। আর ইন্ট্রাপার্সোনাল মানে নিজেকে বুঝবো, নিজেকে জানবো। ঠিক আছে। আর লিঙ্গুইস্টিক তো বুঝতে পারছেন, ভাষাগত দিক দিয়ে বুদ্ধি থাকতে হবে। আর স্পেশাল মানে স্থানিক বুদ্ধি থাকতে হবে, এটা কোনো ব্যাপার নয়।
তো ইন্টারপার্সোনাল, অপরকে বুঝতে পারবো, অন্যকে বোঝা মানে ইন্টারপার্সোনাল, আর নিজে নিজেকে বোঝা মানে ইন্ট্রাপার্সোনাল। এই দুইটা একটু মাথায় রাখুন। নেক্সট, যখন কোনো শিক্ষার্থী ভুল করে শিক্ষিকা তাকে ইতিবাচক প্রক্রিয়া শুধরানোর চেষ্টা করেন, তার মানে শিক্ষিকা কি করছেন? একজন শিক্ষার্থী যদি ভুল করে, ভুল করার পর শিক্ষিকা তাকে কি করছেন? তাকে ইতিবাচক প্রক্রিয়ায় শুধরানোর চেষ্টা করছেন, অর্থাৎ পজিটিভ রাস্তায় তাকে আনার চেষ্টা করছেন, তার মানে শিক্ষিকা কি করছেন? 139। শিক্ষার্থীদের নেতিবাচক যে প্রতিক্রিয়া, এগুলি সম্পর্কে অবহিত আছেন। শিক্ষার্থীর ভাষাগত দক্ষতা পরিবর্তনের চেষ্টা করছেন। শিক্ষণ প্রক্রিয়ায় বিভিন্ন প্ররূপ সম্মিলিত করতে চাইছেন। শিক্ষার্থীদের সংজ্ঞানাত্মক বিকাশের পৃষ্ঠপোষকতা করেছেন। তো এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 1। কেন না? কারণ সে ভুল করেছে যার জন্য তিনি তাকে ইতিবাচক প্রক্রিয়া শুধরানোর চেষ্টা করছেন। তার মানে তার নেতিবাচক দিকগুলা সে আমাদের ম্যাডামের শিক্ষিকার জানা রয়েছে। তার মানে তিনি তাকে নেতিবাচক যে কথাগুলো বা নেতিবাচক চিন্তাধারাগুলো তাকে কাটিয়ে পজিটিভে তাকে ট্রান্সফার করা হচ্ছে, নেগেটিভ টু পজিটিভ ট্রান্সফার করা হচ্ছে। তারপরে প্রশ্ন 140, কি হবে কারেক্ট অ্যান্সার? তাড়াতাড়ি কমেন্ট বক্স। কোনো শিক্ষার্থী যদি তার শারীরিক, ইন্দ্রিয়গত, মানসিক প্রতিবন্ধকতার জন্য অথবা শিক্ষা গ্রহণে পারমঙ্গ না হওয়ার জন্য শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়ে, তার জন্য কিসের প্রয়োজন? খুব সহজ প্রশ্ন। রিমিডিয়েশন, ক্লাসরুম ম্যানেজমেন্ট, হিউম্যানিটিস বেসড এডুকেশন, স্পেশাল নিডস এডুকেশন। এখানে দেখুন সে শারীরিকভাবে প্রতিবন্ধী, শারীরিক, ইন্দ্রিয়গত বা মানসিক প্রতিবন্ধকতার কারণে স্পেশালি এই কথা বলা হয়েছে, যার জন্য সে বা শিক্ষা গ্রহণে অন্য কোনো কারণে পারমঙ্গ হতে পারে, যার জন্য সে পিছিয়ে আছে। অর্থাৎ এখানে কিন্তু মানসিক, শারীরিক এবং ইন্দ্রিয়গত যে প্রতিবন্ধকতা উল্লেখ আছে, তো সেই প্রতিবন্ধকতা উল্লেখ থাকার কারণে এটার কারেক্ট আনসার হবে বিশেষ প্রয়োজনমুখী শিক্ষা, স্পেশাল এডুকেশন। আর যদি এই জিনিসটা যদি না থাকতো, যদি এমনি জেনারেলি থাকতো যে শিক্ষাক্ষেত্রে শিশুটা অন্য ছাত্রদের তুলনায় পিছিয়ে রয়েছে, আপনি তাকে কী করে সমানভাবে তার সঙ্গে টালি করবেন? তো তাহলে এটা কারেক্ট আনসার আমাদের হতো কি? রেমিডিয়েশন বা রিমিডিয়াল টিচিং আমরা যেটা বলি। ঠিক আছে। আচ্ছা, এবার দেখুন মূল্যায়নের মানদণ্ড হচ্ছে, মূল্যায়নের মানদণ্ড কি? মূল্যাঙ্কন নির্দেশিকা, প্রতি নম্বর, প্রশ্ন প্রতি নম্বর বিভাজন, শিক্ষার্থীর সামর্থ্য সম্বন্ধে সাধারণ ধারণা, নাকি মূল্যায়ন প্রকৌশল? কারেক্ট আনসার কী হবে? 141। মূল্যায়নের মানদণ্ড কি? তো যে কোনো কিছু করতে গেলে, যে কোনো কিছু কাজ একটা যখন করি, তখন আমাদের একটা গাইডলাইনের প্রয়োজন আছে, যে কোনো কাজের গাইডলাইন আছে। তো সুতরাং মূল্যায়নের কিন্তু একটা গাইডলাইন আছে। তো সেই মূল্যায়নের মানদণ্ডই হচ্ছে মূল্যায়ন নির্দেশিকা বা এভলিউশন গাইডলাইন। সমধনাত্মক অর্থাৎ যেসব শব্দের শেষ ধ্বনিগুলি একরকম, এখানে এই শব্দ জোড়া কোনটি? শেষ ধ্বনি। এটা কারেক্ট আনসার 142। অনেকে ভুল করে, এটা কারেক্ট আনসার হবে 2 নম্বর। এটা উচ্চারণ হবে ছদ্ম হদ্দ, এটা ছদ্ম হয় না, ছদ্ম হদ্দ। কনস্ট্রাকটিভিজম মানে কি? দেখুন কনস্ট্রাকটিভিজম থেকে প্রশ্ন আসছে। কনস্ট্রাকটিভিজম কি? 143। তো কনস্ট্রাকটিভিজম হচ্ছে এমন একটি তত্ত্ব যেখানে শিক্ষার্থীরা কী করে? নিজেদের প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে এই জগৎ সম্পর্কে তাদের জ্ঞান এবং বোধ গড়ে তোলে। বিভিন্ন পরস্পর বিরোধী নমুনা বা দৃষ্টান্ত অধ্যয়ন করে কোনো সুদৃঢ় সিদ্ধান্তে পৌঁছয়। শিক্ষকদের সহায়তায় এবং বিভিন্ন শিক্ষা মাধ্যমকে ব্যবহার করে নিজেদের তত্ত্ব গড়ে তোলে। নিজেদের শিক্ষা সহায়ক উপাদান নিজেরা তৈরি করে হাতে কলমে অভিজ্ঞতা অর্জন করে না। তো কনস্ট্রাকটিভিজমরা কী করে? কনস্ট্রাকটিভিজমরা করে কি? প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে, অর্থাৎ কনস্ট্রাকটিভিজম যারা ছিলেন তারা কি বলেছিলেন যে প্রত্যক্ষ এক্সপিরিয়েন্সের মাধ্যমে তারা কি করে? এই জগৎ সম্পর্কে তারা তাদের জ্ঞান এবং বোধ তারা গড়ে তোলে। এটা কনস্ট্রাকটিভিজমরা বলেছিলেন। তারপর 144,
কোনো একটা মেসেজ, আমরা মেসেজ নামক বস্তুটা আমরা এখন SMS, ঠিক আছে, আমরা তো জানি SMS বা মেসেজ, তো এটাকে বলা হয় বার্তা। তো কোনো বার্তার নির্দিষ্ট কিছু দিক, যেমন ধ্বনি, শব্দের বিভিন্ন শ্রেণী, রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য চিনতে পারা অথবা তাদের পার্থক্য ধরতে পারার কোন কাজটি করা দরকার। একটা মেসেজের ধ্বনি বা শব্দ পার্থক্য বা শব্দের যে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য এগুলো চিনতে পারা এবং সেই রূপতাত্ত্বিক এবং ধ্বনিতাত্ত্বিক তার যে পার্থক্য, এই পার্থক্যটা বুঝতে গেলে আমাদেরকে কি করতে হবে? পঠন করতে হবে, লিখন করতে হবে, শ্রবণ করতে হবে, নাকি কথন করতে হবে? কোয়েশ্চেন নম্বর 144। ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলা যদি আমরা লক্ষ্য করি, তো ধ্বনিতাত্ত্বিক, ধ্বনি মানে সাউন্ড, যদি আমি খুব ভালো করে শুনি তাহলে তার ধ্বনিগত যে পার্থক্যগুলো আমি লক্ষ্য করতে পারবো। সুতরাং এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 3, শ্রবণ বা লিসেনিং হবে এই ক্ষেত্রে কি আমার কারেক্ট আনসার। তারপর দেখুন 145-এ কি বলেছে, বিষয় কেন্দ্রিক শিক্ষণ প্রক্রিয়ার কেন্দ্রস্থলে কে থাকে? বিষয় কেন্দ্রিক। তো বিষয় কেন্দ্রিক শিক্ষণ প্রক্রিয়ার কেন্দ্রস্থলে কে থাকে? শিক্ষার্থীর আগ্রহ, পাঠ্যক্রমের অন্তর্গত বিষয়বস্তু, শিক্ষকের বিষয় জ্ঞান, শিক্ষণ প্রযুক্তি। কারেক্ট আনসার কি হবে 145। বিষয় কেন্দ্রিক শিক্ষণ প্রক্রিয়ার কেন্দ্রস্থলে কে থাকে? বিষয় কেন্দ্রিক অর্থাৎ কোন বিষয়ে শিক্ষণ প্রক্রিয়াটা হবে, কোন বিষয়ে আমরা যে শিক্ষণ প্রক্রিয়াটা যে করব, অর্থাৎ কোন বিষয়ে আমরা শেখাবো, এটার মূল কেন্দ্রে থাকে কোর্স কন্টেন্ট বা পাঠ্যক্রমের অন্তর্গত বিষয়বস্তু। বিষয়বস্তুটা কোথায় থাকে? বিষয়বস্তুটা আমাদের কারিকুলামে থাকে, কন্টেন্টে থাকে, পাঠ্যক্রমে থাকে। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে পাঠ্যক্রমের অন্তর্গত বিষয়বস্তু। অসাধারণ মেধার ইঙ্গিতগুলি সবচেয়ে ভালোভাবে বোঝা যায় আইকিউ টেস্টের মাধ্যমে, ইকিউ টেস্টের মাধ্যমে, শিক্ষক শিক্ষিকা মা বাবার কাছ থেকে, বিদ্যালয়ে মূল্যাঙ্কিত শিক্ষার্থীর যে কিউমুলেটিভ রেকর্ড থেকে বা আদ্যপান্ত রেকর্ড থেকে। একজন শিক্ষার্থীর অসাধারণ মেধার ইঙ্গিত, অসাধারণ মেধা মানে প্রতিভাবান শিশু চেনা যায় কিভাবে, এক কথায় যদি বলতে পারি। তা প্রতিভাবান ছাত্র, প্রতিভাবান শিশু নিয়ে আমরা ক্লাস অলরেডি কন্ডাক্ট করেছি, কনসেপ্ট ক্লাস আপনারা দেখতে পারেন। তো এটা কারেক্ট আনসার হবে তার কিউমুলেটিভ রেকর্ড যদি স্কুলে থাকে, সে কী কী ভালো কাজগুলো করেছে, কী কী খারাপ কাজ করেছে, কী কী মানে এক্সট্রা ট্যালেন্টেড কাজগুলো করেছে, সেইগুলো তার সবগুলো তার কিউমুলেটিভ রেকর্ডে স্টোর থাকে। তো এই রেকর্ডগুলো দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো তার অসাধারণ মেধাগুলো আমরা বুঝতে পারি। এই প্রশ্নটা দেখুন একটু দীর্ঘ, তাই আমি প্রশ্নটা একটু বড় করে দিচ্ছি যাতে করে আমরা ক্লিয়ার বুঝতে পারি, যেহেতু একবার দেখতে পারবো তাই আরও বড় করে দিলাম। 147 প্রশ্ন আগে দেখি। একজন মাধ্যমিক স্কুল শিক্ষক নিয়মিত রূপে বহুজাতিক সংস্থা সংক্রান্ত সংবাদ এবং নিবন্ধ পাঠ্য উপকরণ হিসেবে ক্লাসে ব্যবহার করেন। তিনি বহুজাতিক সংস্থা সংক্রান্ত সংবাদ এবং নিবন্ধ পাঠ্য উপকরণ হিসাবে এই যে বিভিন্ন জাতির, বহু জাতের সংস্থা সংক্রান্ত সংবাদ, যে আজকে অমুক সংস্থা এই কাজ করেছে, আজকে এই সংস্থা এই কাজ করেছে, এই ধরনের সংস্থা সম্পর্কিত যে সংবাদগুলো রয়েছে, এই সংবাদ বা এই যে ছোট টুকা নিবন্ধগুলা, এগুলা তিনি পাঠের উপকরণ হিসাবে ক্লাসে ব্যবহার করেন এবং সেই সংবাদ এবং নিবন্ধ থাকে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার জন্য সুবর্ণ সুযোগের কথা। এবং তিনি এমন এমন মানে পয়েন্টগুলা, টপিকগুলা তিনি নেন যেখানে তারা তাদের কিভাবে একটা মানুষ জীবনে সফল হতে পেরেছে এই সমস্ত কথাবার্তা তিনি নিয়ে নেন, যার ফলে শিশুরা উৎসাহিত হয় যে তারাও তাদের জীবনটাকে খুব, তাদের ভবিষ্যতে যাতে এইভাবে গড়ে তুলতে পারে। এবং সেই সুযোগ পাওয়ার জন্য চাই একাধিক ভাষার জ্ঞান। এটা কিন্তু কিওয়ার্ড। যে একটা কথা মাথায় রাখুন, আমরা যখনই আমরা কোয়েশ্চেনগুলো সলভ করব, কোয়েশ্চেন সলভ করার সময় কোয়েশ্চনটা যতই দীর্ঘ হোক না কেন, তার মধ্যে একটা বা দুটা কিওয়ার্ড আপনি পাবেন। তো সেই কিওয়ার্ডগুলোকে কিন্তু আপনাকে কামড় মেরে ধরে রাখতে হবে, এটা মাথায় রাখুন। কিওয়ার্ডগুলোকে আপনার কিন্তু কামড় মেরে ধরে রাখতে হবে। আর সেই কিওয়ার্ডগুলো যদি আপনি কামড় মেরে ধরে রাখতে পারেন, তাহলে অবশ্যই আপনি মনে রাখবেন যে আপনি মানে আনসার সলভ করে নিয়েছেন। নাহলে কিন্তু সারা প্রশ্ন পড়েও কিন্তু আপনি জিনিসটা মানে হচবম্ব হবেন, কী করবেন কি না বুঝতে পারছেন না।
তো এখানে দেখুন তিনি যে টুকরাগুলা কাগজের টুকরাগুলা তিনি নিয়ে নেন, এখানে অনেকগুলা লেখা থাকে যে সুবর্ণ সুযোগ পাওয়ার কথা রয়েছে। তো এই সুবর্ণ সুযোগগুলা পেতে গেলে কি করতে লাগবে? একাধিক ভাষায় জ্ঞান অর্জন করতে লাগবে। এইসব পাঠ্য উপকরণ শিক্ষার্থীদের কিসে সাহায্য করে? অপশনে দেখলেই কারেক্ট আনসার পেয়ে যাবো আমরা। ভাষার দ্বিভাষিক গোষ্ঠী এবং তাদের কর্মকাণ্ডের বিশেষত্ব। এখানে দ্বিভাষিক কি? এখানে অনেকগুলো ভাষার কথা বলা হয়েছে, দ্বিভাষিক দুই ভাষার কথা বলা হয়নি। দুই ভাষা বলা হচ্ছে না, অনেক ভাষা বলা হচ্ছে, তো দুই ভাষা কেটে দিলাম। কোনো পরিস্থিতিতে মানুষ আজকাল বিদেশ থাকতে বাধ্য হয় তা উপলব্ধি করা না। বিশ্বায়নের যুগে দ্বিভাষিক হওয়ার সুযোগ সুবিধা অনুধাবন করতে। ইয়েস, আমরা যদি দ্বিভাষিক হওয়ার সুযোগ সুবিধা যদি আমরা করি, ঠিক আছে, বিশ্বায়নের যুগে আমাদের সে দুটো ভাষা দ্বিভাষিক, ইয়েস, একাধিক ভাষা অর্জন মানে একের ভাষা, ঠিক আছে, একের বেশি ভাষা মানে কি দ্বিভাষিকও হতে পারে। তো সেই বিশ্বায়নের যুগে আমাদের অনেক সুযোগ সুবিধা রয়েছে। তো এই সুযোগ সুবিধা পেতে গেলে এখানে আনসারটা কেন হলো না? কর্মকাণ্ডের বিশেষত্ব। কর্মকাণ্ডের কোনো বিশেষত্ব নয়, মানে তারা কি করছে কি না সেটা কথা নয়। কথা হচ্ছে যে আমি যদি দ্বিভাষিক হতে পারি বা একাধিক ভাষা যদি জ্ঞান অর্জন করতে পারি, তাহলে আমিও জীবনে কিছু না কিছু একটা করার সুযোগ পাবো। তো এটা হচ্ছে সুবর্ণ সুযোগ, আমরা প্রশ্নে দেখেছিলাম। তো এইটা হচ্ছে সুযোগ সুবিধা। সুতরাং বিশ্বায়নের যুগে দ্বিভাষিক হওয়ার সুযোগ সুবিধা, এটা হবে এই ক্ষেত্রে আমাদের কি কারেক্ট আনসার। শ্রবণ কথন দক্ষতা মূল্যায়নের জন্য অনুষ্ঠিত নিচের কথোপকথনটি লক্ষ্য করুন। শিক্ষক প্রশ্ন করছেন, কি প্রশ্ন দেখি? দিল্লির বাতাস এত অস্বচ্ছ কেন? মানে দিল্লির বাতাস এত খারাপ কেন? প্রথম শিক্ষার্থী উত্তর দিল প্রধানত ধোঁয়া এবং ধুলোর জন্য। দ্বিতীয় শিক্ষার্থী বলল আমারও, এটা অস্বচ্ছ বটে। আচ্ছা, এবার দেখুন তো, প্রশ্ন যদি আপনাকে করি দিল্লির বাতাস এত অস্বচ্ছ কেন, আপনি আনসার দিবেন যে প্রধানত ধোঁয়া এবং ধুলোর জন্য। উত্তরটা মেনে নেওয়া যায়। দিল্লির বাতাস অস্বচ্ছ কেন, উত্তরটা মেনে নেওয়া যায় যে এটা প্রধানত ধুলা এবং ধোঁয়ার কারণে, মানা গেল। কিন্তু আরও কেউ যদি বলে দিল্লির বাতাস এত অস্বচ্ছ কেন, উত্তরে যদি সে বলে আমারও এটা অস্বচ্ছ বটে, এটা কি ধরনের কথা? এটা তো ভুল। সুতরাং প্রথম শিক্ষার্থী শুদ্ধ উত্তর দিয়েছে এবং দ্বিতীয় শিক্ষার্থী ভুল উত্তর দিয়েছে। এই দেখুন অপশন নাম্বার 2, প্রথম শিক্ষার্থী ঠিক প্রতিক্রিয়া আর দ্বিতীয় শিক্ষার্থী ভুল প্রতিক্রিয়া। তো এখানে অপশন নাম্বার 2 এখানে হয়ে গেল আমাদের কি কারেক্ট আনসার। ঠিক আছে ভাই, নেক্সট দেখি। কোনো পার্ট বা টেক্সটে একটি শব্দের মূল্য বলতে কি বোঝায়? কোনো টেক্সটে একটা শব্দের যে মূল্য বা ভ্যালু, এই ভ্যালু বলতে কি বোঝায়? কোন প্রসঙ্গে শব্দটির পরোক্ষ ব্যবহার, একটি শব্দের বিভিন্ন রকম ব্যবহার, একটি শব্দের আবিধানিক অর্থ, নাকি কোনো বিশেষ প্রসঙ্গের শব্দটির তাৎপর্য। তো 149 প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? কোনো পার্ট বা টেক্সটের ক্ষেত্রে এই শব্দের মূল্য বলতে কি বোঝায়? মূল্য বা ভ্যালু। কোনো পার্ট বা একটা টেক্সটে একটা শব্দ রয়েছে, এই শব্দের মূল্য বা ভ্যালু বলতে আমরা কি বুঝি? কোনো বিশেষ প্রসঙ্গে এই শব্দটার তাৎপর্য যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে এই শব্দের ভ্যালু কতটুকু রয়েছে। ঠিক আছে, সবসময় আমরা বুঝতে পারি না। তারপর দেখি আজকের 150 নম্বর প্রশ্ন। ড্যাশ ভাষা শিক্ষা শিক্ষার্থীদের গ্রামান্য অর্থপূর্ণ পারস্পরিক যোগাযোগ স্থাপনের উপর জোর দেয়। আচ্ছা, পারস্পরিক যোগাযোগ মানে কি ইন্টারেকশন দেবে। ঠিক আছে, ইন্টারেকশন কে দেবে? যদি আমি কমিউনিকেটিভ না হই, একটা জিনিস মনে রাখবেন, যদি আমি কমিউনিকেটিভ না হই তাহলে কি আপনার সঙ্গে কমিউনিকেশন করতে পারবো? আর কমিউনিকেশন যদি না করতে পারি তাহলে মিনিংফুল ইন্টারেকশন কী করে হবে? আপনার সঙ্গে যোগাযোগ কী করে হবে না। সুতরাং কারেক্ট আনসার অভিব্যক্তিমূলক বা কমিউনিকেটিভ। কখনো কখনো ইংলিশ টার্মগুলো দেখেও কিন্তু আপনার আনসার করবেন পরীক্ষার হলে। শুধু বাংলা ওয়ার্ডের দিকে ভরসা থাকবেন না, কারণ ইংলিশ ওয়ার্ডগুলো দেওয়া হয় এই কারণে যাতে করে আপনি জিনিসটা কিছুটা সহজে বুঝে উঠতে পারেন। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস বন্ধুরা। তো পরবর্তী অন্য একটা ক্লাসে আবার কথা বলবো। তো ততক্ষণ আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।